বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বিসিএস এর সিলেবাসে এটা আছে। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 13 নম্বরে সমাস আছে এবং তোমার প্রতিটা বিসিএস এ সমাস থেকে প্রশ্ন আসছে এবং সর্বশেষ তোমার 44 সমাস থেকে একটা প্রশ্ন আসছে। সমাসের প্রশ্নগুলো আমরা একটু দেখি কেমন প্রশ্ন আসে। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? তাহলে এখানে আমাদের একটা শব্দ উল্লেখ করে দিয়েছে, সমাস নিষ্পন্ন একটা শব্দ, এবং আমাদের বলেছে যে এটা কোন সমাসের দৃষ্টান্ত, সমাস নির্ণয় করতে বলেছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? তার মানে কর্মধারয় তো আছে, আবার কর্মধারয়ের ভেতরে যে প্রকারভেদগুলো আছে সেখান থেকে এই প্রশ্নটা আসছে। সেম দেখো 42 তো তোমার মধ্যপদলোপী থেকে আসছে, কর্মধারয় থেকে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? 41-এ আসছে। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? এটা হচ্ছে 39-এ। তাহলে দেখো এখানে এই তিনটাই কোত্থেকে আসছে? কর্মধারয় সমাস থেকে আসছে। তারপর হচ্ছে পুষ্পস্বরূপ কোন সমাস, জলস্থলে কোন সমাস, বিস্ময়াপন্ন কোন সমাসের ব্যাসবাক্য? এটাই কিছুটা ভিন্ন প্রশ্ন। এখানে আমাদের থেকে ব্যাসবাক্য জানতে চেয়েছে, কোন সমাসের উদাহরণ সেটা বলেনি। ঠিক আছে, এরপর আসো বহুব্রীহির উদাহরণ কোনটি? জজ সাহেব কোন সমাস? তাহলে দেখো কোনো বিসিএস বাদ নাই যেটাতে কি সমাস থেকে প্রশ্ন আসে নাই। তাহলে আমরা কি করতে হবে? সমাস তো পড়তে হবে, সমাসের ভেতরে যা যা আছে সব কিছুই পড়তে হবে এবং খুব ভালো একটা ধারণা নিতে হবে। দেখো সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। এরপর দেখো সমাস মূলত তৎসম শব্দ, আর সমাস হচ্ছে আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে, তাই না? রূপতত্ত্বে আলোচনা করা হয়। আর সমাসে কিসের মিলন হয়? এই যে মিলন হয়, আমরা জানি সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, এবং সমাসে মিলন হয়, পদের মিলন হয়। তাহলে দেখো তো সমাস শব্দটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমযোগ অস যোগ অ। এটা হচ্ছে একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। এবং সমাসের রীতি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে? বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে। তো সমাসের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে তোমার পদের মিল করবে সেটা। তারপর হচ্ছে সমাস অর্থ হচ্ছে তোমার এখানে সংক্ষেপণ এবং একপদীকরণ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কয়েকটা পদকে, একে অর্থ সম্পূর্ণ কয়েকটা পদকে তোমার সমাস কি করবে? একত্র করবে, এক পদে মিলিত করবে। তাহলে সমাস ভাষাকে কি করে? ভাষাকে তোমার সংক্ষেপ করে। সমাস কি করে? ভাষাকে সংক্ষেপ করে। কিরকম? যেমন দেখো এখানে আছে সাহিত্য বিষয়ক সভা, পুরো একটা বাক্য। এটা বলতে গেলে তোমার অনেক কষ্ট হতো, কিন্তু তুমি সহজে কি বলতে পারবো? কি বলতে পারবে তুমি? সাহিত্য সভা। এখন আসো এই যে সমাসের এই অংশগুলোকে, সমাস সংশ্লিষ্ট এখানে বিভিন্ন শব্দগুলো কোনটা কি, এই বিষয়টা আমাদের সবাইকে অবশ্যই জেনে নিতে হবে। যেমন এই যে সাহিত্য সভা, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সমস্ত পদ। সমস্ত পদ, বা আমরা কি বলি? সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, সবগুলো একই কথা, সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। এখন আসো তাহলে এই যে পুরোটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ব্যাস বাক্য অথবা সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি সমস্ত পদ, আর সমস্ত পদ যেখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে আলাদা করে আমরা কি বলবো? যেগুলো নিয়ে আমাদের সমস্যা সেগুলোকে আমরা বলবো কি? সমসমান পদ। আলাদা আলাদা করে কি বলবো? সমসমান পদ। ঠিক আছে, এই সমসমান পদগুলোর মধ্যে প্রথমটা কি? পূর্বপদ। শেষেরটা কি? পরপদ। তাহলে মাঝেরটা কি? হলো মধ্যপদ। খুবই সহজ। এটা হচ্ছে একেবারে বেসিক আলোচনা, কোনটাকে কি বলে। এটা ক্লিয়ার এই পর্যন্ত? এখানে অবশ্য ক্লিয়ার না হওয়ার কিছুই নাই। এরপর আসো সমাসের প্রকারভেদ। আমরা কত প্রকার সমাস পাচ্ছি? আমরা টোটাল 6 প্রকার সমাস পাচ্ছি। যদিও নতুন বইতে 4 প্রকার দেয়া আছে, কিন্তু আমরা পুরাতন বই অনুসারে 6 প্রকার সমাসে পড়ব। এখন আসো এই যে 6 প্রকার সমাস আমরা দেখলাম, এগুলোকে আমরা আলাদা করব কিভাবে কিংবা চিনব কিভাবে? এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে সমস্ত পদ যখন আমরা পাবো, সমস্ত পদের মধ্যে কোন পদ প্রধান সেটা আমাদের
খেয়াল রাখতে হবে, সেটা আমাদের বের করতে হবে। কীরকম? আমি যখন বলবো মা বাপ, এখানে কি শুধু মাকে বোঝাচ্ছে নাকি শুধু বাবাকে বোঝাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি মা বাপ যখন বলবো তাহলে এখানে দুটো পদই কি পাচ্ছে? উভয় পদ কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে, তাই না? এখানে শুধু মাকে বা শুধু বাবাকে বলেনি, তাহলে উভয় পদ এখানে প্রাধান্য পাচ্ছে। একইভাবে আমি যখন চা বিস্কুট বলবো সেম, এখানেও তোমার কি উভয় পদ। আমি যখন বলছি নীল আকাশ, নীল যে আকাশ, এখানে কি আমি আকাশের কথা বলেছি নাকি নীলের কথা বলেছি? মানে একটা রঙের কথা বলেছি নাকি মূলত আকাশের কথা বলেছি? নীল আকাশ বললে তুমি কি নীল বুঝবা নাকি আকাশের কথা বুঝবা? অবশ্যই আকাশ। তাহলে এটা তো হচ্ছে, এটাতে প্রাধান্য পাচ্ছে কোন পদ? পরপদ। সিংহাসন, নিশ্চয় এটা কি সিংহাসন মানে নিশ্চয় সিংহ না, সিংহাসন কি একটা আসন, তাই না? তাহলে এটাতেও কি, এটা তো হচ্ছে তোমার পরপদ। একইভাবে আমি যখন বলছি বিয়ে পাগলা, বিয়ে পাগলা মানে আমি কিন্তু বিয়ে বুঝাইনি, তাহলে কি হবে? বিয়ের জন্য যে পাগলা, তাহলে এখানেও সেম পরপদ, পরপদ প্রাধান্য পাচ্ছে। দেশপ্রেম, এখানে দেশ বুঝাইনি, দেশ বুঝালে আমি শুধু দেশই বলতাম, তাহলে দেশের জন্য যে প্রেম, তাহলে এখানে মূলত পরপদ প্রাধান্য পাচ্ছে, তাই তো? ত্রিফলা, দেখো 3 রকমের ফল, তাহলে এখানে ত্রিফলা বললে তিনটা যে জিনিস বা 3 বুঝাইনি, বুঝাচ্ছে 3 রকমের ফল, তাহলে এটাও কি, এটাও পরপদ। একইভাবে লিখতে হবে না, ঠিক আছে? সপ্তাহ, সপ্তাহের সমাহার, তাহলে 7 দিন, দিন বুঝাচ্ছে, এটাও সেম পরপদ। এখন বলো বিড়াল চোখী, যারা 44-এ ক্লাস করেছো তাদের বলার দরকার নেই। বিড়াল চোখী, এখানে কি বিড়াল বুঝাচ্ছে নাকি চোখ বুঝাচ্ছে? কোন পদ, কোনটা বুঝাচ্ছে? বিড়াল বুঝাচ্ছে নাকি চোখ বুঝাচ্ছে? আচ্ছা, এখানে অনেকে বলছে চোখ। আচ্ছা দেখো, বিনা মানে তোমরা জানো, একইভাবে পানি মানেও তোমরা জানো, পানি অর্থ হচ্ছে হাত, তাহলে এখানে কি বিনা বুঝাচ্ছে নাকি পানি বুঝাচ্ছে? হ্যাঁ, একজন বলেছে কোনোটাই না, সেম। এখানে বিড়াল চোখী, এখানে বলছে বিড়ালের মতো যার চোখ সেই নারীকে বুঝাচ্ছে মূলত, এখানে বিড়ালকেও বুঝাচ্ছে না, চোখকেও বুঝাচ্ছে না। তাহলে এখানে কি বলছে? এখানে কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, এখানে অন্য কোনো অর্থ কি হচ্ছে? প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে? একইভাবে বিনা পানি, তোমার বিনাও বুঝাচ্ছে না বা হাতও বুঝাচ্ছে না, বরং যার হাতে বিনা আছে মানে সরস্বতী, তাকে বুঝাচ্ছে। তাহলে এটাও কি হবে? এটাও হচ্ছে অন্য কোনো অর্থ বুঝাচ্ছে, ঠিক আছে? তাহলে হা ভাতে, হা ভাতে মানে কি? ভাতের অভাব। তাহলে এখানে কোনটা বুঝাচ্ছে বলো তো? এখানে কি ভাত আছে, ভাত বুঝাচ্ছে নাকি প্রথমটা মানে পূর্বপদ যেটা সেটা বুঝাচ্ছে, সেটা প্রাধান্য পাচ্ছে? এখানে হচ্ছে তোমার পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কেন? আমি যখন বলবো হা ভাতে, আমি ভাত বললে তো শুধু ভাতই হতো, আমি যখন বলছি হা ভাতে মানে হচ্ছে এখানে ভাতের অভাব বুঝাচ্ছে, তাহলে এখানে হচ্ছে পূর্বপদ। গড় মিল, মিলের কি? মিলের অভাব, তাহলে এখানে কি গড়টা প্রাধান্য পাচ্ছে, এখানেও সে পূর্বপদ। তাহলে দেখো এখানে যে সমস্ত পদগুলো পেয়েছি আমরা টোটাল 4 রকম পেয়েছি। কি কি? পূর্বপদ, পরপদ, উভয়পদ, অন্য কোনো অর্থ, মানে একটাও প্রাধান্য পাচ্ছে না, পূর্বপদ পরপদ কোনো পদই প্রাধান্য না পেয়ে অন্য কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে দেখো তো কোন পদ প্রধান, এটা অনুসারে আমরা সমাস কত রকম পাচ্ছি? বৈশিষ্ট্যের বিচারে সমাস আমরা তাহলে, আচ্ছা 2 বার চলে আসছে, সমাস কত রকম পাচ্ছি? আমরা পাচ্ছি সমাস 4 প্রকার। কি কি দেখো? দ্বন্দ্ব সমাস উভয়পদ, তৎপুরুষ পরপদ, অব্যয়ভাব পূর্বপদ, আর বহুব্রীহি হচ্ছে কোনো পদ নয়, ঠিক আছে? তাহলে দেখো তো এই যে, তাহলে বৈশিষ্ট্যের বিচারে সমাস 4 প্রকার, তাহলে সমাস মূলত কত প্রকার যদি প্রশ্ন আসে, তাহলে সমাস মূলত কত প্রকার? মূলত 4 প্রকার। কিন্তু সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার, ঠিক আছে? এখন আসো তাহলে বাকি 2 প্রকার কোথায়, সেটা নিয়েও আমরা বলছি। তাহলে এখন দেখো আমরা যদিও এভাবে 4 বৈশিষ্ট্য পেয়েছি 4 রকমের, কিন্তু আরও 2টো ছিল তো। তাহলে দেখো অব্যয়ীভাবে হচ্ছে পূর্বপদ, দ্বিগু কর্মধারয় এবং তৎপুরুষ, এই 3টা একসাথে হচ্ছে পরপদ। দ্বন্দ্ব সমাস উভয়পদ, বহুব্রীহি হচ্ছে কোনো
অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাবে। তাহলে একটা জিনিস দেখো তো, যেখানে আমরা দেখব পূর্বপদ প্রাধান্য পাচ্ছে আমাদের জন্য খুব সোজা, সেটা হচ্ছে অব্যয়ীভাব। আবার দেখো, যেখানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, যেহেতু এখানে আর একটাও পূর্বপদ নেই, সেটা হচ্ছে অব্যয়ীভাব। যেখানে যে সমাসে তোমার উভয় পদ প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে এই দুটো আমরা অবশ্যই পারবো। আরেকটা হচ্ছে কোনো পদের অর্থে প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটাও কি বহুব্রীহি সমাস। তাহলে তিনটা তো আমরা পেয়েই গেলাম। তাহলে আমাদের সমস্যা কোনটা নিয়ে? সমস্যা হচ্ছে তিনটা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। সেই তিনটা কি কি, কিভাবে মনে রাখবা? দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তাহলে দ্বিতকে কি হবে? দ্বিতকে হচ্ছে তোমার পরপদ। তাহলে দ্বিতক কিভাবে চিনব? আচ্ছা, তার আগে আমরা জেনে নিই এই যে বৈশিষ্ট্যের বিচারে বাকি কি কি রয়ে গেছিল। দ্বিগু এবং কর্মধারয় ছিল। তাহলে দ্বিগু এবং কর্মধারয় কোন শ্রেণীর সমাস? এগুলো হচ্ছে তৎপুরুষের অন্তর্গত সমাস। কোন কোন ব্যাকরণবিদ এখানে দ্বিগু সমাসকে কিসের অন্তর্গত মনে করছে? দ্বিগু সমাসকে তোমার কর্মধারয়ের অন্তর্গত। দ্বিগু হচ্ছে কর্মধারয়ের অন্তর্গত মনে করেন, আবার কর্মধারয় হচ্ছে তৎপুরুষের অন্তর্গত বলে মনে করেন। তাহলে আবার দেখো, দ্বিগু কর্মধারয়ের অন্তর্ভুক্ত বলে মনে করেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। একটা প্রশ্ন এসেছিল কারক থেকে, একটা প্রশ্ন ছিল কারক থেকে যে কোন ব্যাকরণবিদ তোমার সম্প্রদান কারক স্বীকার করেন না। সেটা কি ছিল? তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? একইভাবে এখানেও যদি আসে আর কি, হ্যাঁ, যদি পেঁচানো প্রশ্ন আসে বা একটু আনকমন প্রশ্ন আসে, যেমন তিনি দ্বিগু সমাসকে কিসের অন্তর্ভুক্ত বলেছেন? কর্মধারয়ের অন্তর্ভুক্ত। আবার কর্মধারয় কিসের অন্তর্ভুক্ত? তৎপুরুষের অন্তর্ভুক্ত। মানে দুটোই কিসের চলে যাচ্ছে? তৎপুরুষে চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি এই তিনটা পদেই কিসের, তোমার কোন পদ প্রাধান্য পাচ্ছে? পরপদ প্রাধান্য পাচ্ছে। বুঝা গেছে? তাহলে দেখো তো, সমাসের একটা ছড়া আছে, এটা হচ্ছে তোমার সৌমিত্র শেখরের বইতে আছে। যেমন ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয়, এটা নয় মন্দ। যে যিনি যেটি তিনি কর্মধারয় হয়, যাহার বাক্যের শেষে বহুব্রীহি পায়। বিভক্তি লোপ পেলে তৎপুরুষ হবে, ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে। বিভক্তি না লুপ্ত হলে অলুক সমাস হয়, মন দিয়ে পরশ হবে করুণাকো ভয়। আসলে এগুলো এখন খুব হিজিবিজি লাগবে, পুরোটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার কাছে এই ছড়াটা মজা লাগবে এবং সহজ লাগবে। তো এটা দেখতে পারো পরে, বিশেষ করে ক্লাস শেষ হওয়ার পরে এটা তোমাদের কাজে আসবে। তাহলে আসো, যে তিনটা সমাসে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এই তিনটা সমাসে পরপদ প্রাধান্য পায়। তো এখানে দেখো, এখানে তিনি পরলোকগত হয়েছেন। তাহলে পরলোকে গত, এই যে পরলোকে গত, তাহলে এখানে একটা পরলোকে কি ছিল বলো তো? এ আছে, তাই না? পরলোকে গত, মূলত গত হওয়াটাই এখানে প্রাধান্য পাচ্ছে এবং এখানে একটা এ বিভক্তি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরপদ প্রাধান্য পেল যে সমাসে তোমার বিভক্তি কোন পদের? পরলোকে, এটা হচ্ছে পূর্বপদ। পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে, সেটাই হচ্ছে কি সমাস? তৎপুরুষ সমাস। একটু আগে আমরা দেখেছিলাম কি হবে? বিভক্তি লোপ পেলে তৎপুরুষ সমাস হবে। তাহলে আমাদের যদি বিভক্তি লোপ পায় আমরা মনে রাখবো সেটা হচ্ছে, এবং পরপদ প্রাধান্য পায় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। পরবর্তী সপ্তাহে পরীক্ষা। দেখো তো, সপ্তাহে কি? সপ্ত বা 7 দিনের আর কি, সপ্ত অহের দিনের সমাহার, তাই না? তাহলে দেখো তো এখানে সমাহার পাচ্ছি কিনা। আবার সপ্ত মূলত এখানে 7 বোঝাচ্ছে না, মূলত দিনের সমষ্টি। তাহলে এখানে আমরা সমাহার পাচ্ছি, আবার সংখ্যা পাচ্ছি। তাহলে সমাহার এবং সংখ্যা যেখানে পাচ্ছি সেটা কি সমাস? সেটা হচ্ছে দ্বিগু সমাস। আমরা যখন বিস্তারিত আবার পড়বো
তখন তোমাদের কাছে ইজি হয়ে যাবে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। আচ্ছা, এখানে আমরা দুটো পেয়ে গেছি, পরপদ প্রাধান্য পাবে এরকম দুটো সমাস কিভাবে চিনবো সেটা আমরা বুঝে গেলাম। একটাতে হচ্ছে তোমার বিভক্তির লোপ পাচ্ছে, আরেকটাতে কি থাকছে, সংখ্যা থাকছে, সমাহার থাকছে এবং পরপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে বাকিটা কি হবে? বাকিটা হচ্ছে তোমার কর্মধারয়। ঠিক আছে, কর্মধারয় যখন পড়বো তখন তো অবশ্যই চিনবা, বুঝে যাবা। এই হচ্ছে একেবারে প্রাথমিক আলোচনা। প্রাথমিক আলোচনার মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে পূর্বপদ যেটা প্রাধান্য পাই সেটা কি, পূর্বপদ পরপদ উভয় পদ এবং যেটার কোনো অর্থ প্রাধান্য পায় না। প্রথমেই আমরা আসছি দ্বন্দ্ব সমাসে। তাহলে দ্বন্দ্ব সমাসে কি ছিল? দুটো পদ বিদ্যমান এবং সেই দুটো পদ তোমার ও আর এবং দিয়ে যুক্ত হতে পারে। ও দিয়েও হতে পারে, আর দিয়েও হতে পারে, অথবা এবং দিয়ে যুক্ত হতে পারে এবং সেখানে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন বাবা মা, বাবা ও মা, বই খাতা, বই ও খাতা। ছড়া ও দিয়ে যুক্ত হলে বলবো দ্বন্দ্ব। এটা ছিল। তাহলে দেখো তো এই যে এখানে যতগুলো আছে সবগুলো কি সমাস? সবগুলোই হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। যেমন মিলনার্থক দ্বন্দ্ব, এগুলো তোমরা 9-10 মুনুজ চৌধুরীর বইতে আছে, যে কোনো বইতেই আছে। বিরোধার্থক দা কুমড়া, তারপর হচ্ছে ওহি নকুল ইত্যাদি। ওহি এবং নকুল কি বলো তো? ওহি সাপ এবং নকুল হচ্ছে তোমার বেজি। ঠিক আছে। আচ্ছা, কর্মধারয় সম্পর্কে কিচ্ছু বলি নাই, বলছি কর্মধারয় যখন আসবে তখন আমরা পড়ব। মা বাপ, মাসি পিসি মিলনার্থক শব্দযোগে। বিরোধার্থক হচ্ছে তোমার দা কুমড়া, তারপর হচ্ছে ওহি নকুল, তারপর হচ্ছে তোমার যেমন আদায় কাঁচকলাই। আদা কাঁচকলাই শত্রু কেন জানো? তুমি যখন আদা বেশি করে দিবা মাংসে বা তরকারিতে, যে কোনো কিছুতে, তোমার তখন কি হবে? দ্রুত পরিপাক হবে। আর কাঁচকলাটা হচ্ছে উল্টো, তোমার পেট শক্ত করবে। একটা হচ্ছে দ্রুত তোমার পাস করে দিবে, আর একটা হচ্ছে শক্ত করবে। এটা হচ্ছে উল্টো কাজ, যার কারণে এগুলো হচ্ছে বিরোধার্থক শব্দযোগে। বিপরীতার্থক হচ্ছে আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো। তারপর হচ্ছে অঙ্গবাচক হাত পা নাক কান। সংখ্যাবাচক 7 5 9 6। সমার্থক মানে একই অর্থ, যেমন দেখো হাট এবং বাজার দুটোর অর্থই একই। তারপর হচ্ছে ঘর দুয়ার, কলকারখানা, এগুলো কাছাকাছি সবগুলোই অর্থ। প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে, যেমন কাপড় চোপড়, পোকামাকড়, এগুলো তোমরা পারবা। এগুলো দেখে নিবা। এক্ষেত্রে তোমার প্রশ্ন যেভাবে আসতে পারে যে নিচের কোনটি দ্বন্দ্ব সমাস, অথবা একটা শব্দ দিয়ে বলতে পারে, যেমন আয় ব্যয়, নিচের আয় ব্যয় কোন সমাসের দৃষ্টান্ত, এভাবে আসতে পারে। অলুক দ্বন্দ্ব। আচ্ছা, অলুক সমাস মূলত কি জিনিস? অলুক সমাস হচ্ছে, বলছে এখানে যদিও দ্বন্দ্বটা আসছে, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে, অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমরা যখন সমস্ত পদ পেয়েছি বা সমাস নিষ্পন্ন পদ যখন পাচ্ছি, তখন কি কোনো বিভক্তি ছিল? এ, অ, তে বা দ্বারা, দিয়া, কর্তৃক, এরকম কিছু কি ছিল সমস্ত পদে? এরকম কিছু ছিল না। যদি থাকে, যদি সমস্ত পদে কি থাকে? বিভক্তি থেকে যায়, মানে লোপ না পাই, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অলুক সমাস। সেটাকে আমরা বলবো অলুক সমাস। আর যদি সেটা দ্বন্দ্ব সমাস হয় তখন আমরা বলবো কি? অলুক দ্বন্দ্ব সমাস। বুঝা গেছে? যেমন দুধে, দুধে ও ভাতে, শব্দটা মূলত কি বলো তো? বলছি, আবার বলছি, খেয়াল করো, উদাহরণ দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি শব্দটা মূলত দুধে ও ভাতে? না, শব্দটা মূলত দুধ ও কি ভাত। ঠিক আছে, কিন্তু দেখো তো দুধে ও ভাতে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যটা যখন সমাস নিষ্পন্ন শব্দ হচ্ছে কিংবা সমস্ত পদে গিয়ে কি হচ্ছে? দুধে ভাতে। তাহলে দেখো তো এই বিভক্তি রয়ে গেছে কিনা? এ বিভক্তি রয়ে গেছে কিনা?
যদি এ বিভক্তি রয়ে যায়, এ বিভক্তি না মানে বিভক্তি যদি রয়ে যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অলুক সমাস। আর যেহেতু এখানে দ্বন্দ্ব সমাসে রয়ে গেছে সেহেতু এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো তো জলে স্থলে মূলত শব্দটা কি? শব্দটা হচ্ছে জল ও স্থল, তাই না? কিন্তু দেখো জলে ও স্থলে, তাহলে এটাতে কি হয়ে গেল? জলে স্থলে। দেশে ও বিদেশে, তোমার সমস্ত পদেও কি হলো? দেশে বিদেশে, এই বিভক্তি রয়ে গেছে। হাতে কলমে, তাহলে হাত কলম না, আমরা বলি হাত কলম। আমরা কখনোই বলি না যে হাত কলম শিক্ষা, বলি না। তাহলে বিভক্তি কি হচ্ছে না? আচ্ছা তুমি পিনাক, তুমি বিভক্তি কি বুঝো নাই, তাই তো? বিভক্তি আমরা কারক যখন পড়ব তখন আমি বলবো, তারপরেও তোমাকে আমি একটু করে বলে দিচ্ছি। বিভক্তি হচ্ছে যেমন পিনাক হাতে মোবাইল। দেখো তো প্রত্যেকটা শব্দ শুদ্ধ বাক্য হয়েছে কিনা? পিনাক, পিনাক হাতে মোবাইল বাক্য হয়েছে? হয়নি। কেন হয়নি? একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি হয়নি? সম্পর্ক স্থাপন হয়নি। হ্যাঁ, তাহলে কি হবে? পিনাকের। তাহলে এই যে এখানে এর, এটা কি? এটা হচ্ছে বিভক্তি। বুঝা গেছে? ঠিক একইভাবে তোমার কাগজে কলমে, হাতে কলমে, দেশে বিদেশে, দুধে ভাতে, তারপর পথে প্রান্তরে, তারপর হচ্ছে তোমার যেমন জলে কাদায়, জলে ও কি হবে? কাদায়। এটা হবে না, কাদায় কি হবে? এটাও তোমার কি হচ্ছে? বিভক্তি আছে। তাহলে আমাকে বলো, এরপর আমরা চলে আসছি কোথায়? বহুপদী দ্বন্দ্ব। এতক্ষণ আমরা যে শব্দগুলো দেখেছিলাম দ্বন্দ্ব সমাসে, একটা তো খেয়াল করেছো, দুইয়ের অধিক কি ছিল না? পদ ছিল না। বাবা মা ভাই বোন ঘর বাড়ি যাই বলো না কেন, সবগুলোতে কয়টা পদ ছিল? দুইটা পদ ছিল। কিন্তু আমরা এর বেশি পদও পেতে পারি। কিরকম? তিন বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে আমরা কি বলছি? বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ চোখ, টক ঝাল মিষ্টি, নাচ গান বাজনা, কিংবা ধরো চন্দ্র সূর্য গ্রহ তারা। সেই ক্ষেত্রে এটা যখন আমরা ব্যাস বাক্য হিসেবে লিখব, এগুলো তো সমস্ত পদ, এগুলো হচ্ছে সমস্ত পদ। যদি ব্যাস বাক্য হিসেবে লিখি তখন কিভাবে লিখবো বলো তো? তখন যেটা করব সেটা হচ্ছে সাহেব কমা বিবি, এই যে শেষে যেটা আছে, শেষের পদ যেটা আছে সেটাতে আমরা আগে কি বসিয়ে দিব? ও বসিয়ে দিব। সাহেব বিবি ও গোলাম। বুঝা গেছে? তাহলে হাত কমা পা কমা নাক কমা মুখ কমা ও চোখ, এটা কি হবে? এগুলো হচ্ছে তোমার ব্যাস বাক্য। আর ব্যাস বাক্য থেকে সমস্ত পদ কি হবে? এভাবে। তাহলে দেখো আমরা কি বলছি, আমরা যদি দুইয়ের অধিক পদ পাই দ্বন্দ্ব সমাসে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? এরপর আসো এই যে এই নিয়মগুলো পড়লাম, আমরা দুটো একই রকমের পদ পাচ্ছি, হ্যাঁ কাছাকাছি পদ পাচ্ছি, কিন্তু এর বাহিরে যেটা তোমার নিয়মের বাহিরে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস, সেগুলো কি দেখো, এগুলো একটু মনে রাখবা। যেমন অহর্নিশ, কিন্তু অহর্নিশ এখানে দেখো ব্যাস বাক্যে কি লিখছি আমরা? অহ ও নিশা লিখছি। ঠিক আছে? তাহলে আমাদের এভাবে আসতে পারে যে অহর্নিশ শব্দের ব্যাস বাক্য কি? তখন ধরো দিল অহ ও নিশ বা অহ ও নিশি, এভাবে দিতে পারে। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে নিশা। কুশীলব, খেয়াল করো তো, আমরা যখন নাটক সিনেমা দেখি অনেক সময় লেখা থাকে যে কুশীলব, মানে নাটকের পাত্র পাত্রী যারা, তাদের কথা। কুশীলব, কিন্তু এটার তোমার হচ্ছে দ্বন্দ্ব সমাস। কুশ ও লব, এই দুটো হচ্ছে নাম। কার নাম? রামচন্দ্রের ছেলেদের নাম। ঠিক আছে?
কুশ ও লব এটা অনেক সময় আসে, যেমন কুশীলব কোন সমাস। তারপর হচ্ছে অহরাত্র, অহ ও রাত্রি। তাহলে খেয়াল করো তো, অহ ও রাত্রি, তাহলে তোমার এভাবে আসতে পারে যে অহরাত্রের ব্যাসবাক্য কি। আমরা একটা শব্দ দেখেছিলাম যে বিস্ময়াপন্ন শব্দের ব্যাসবাক্য কি, খেয়াল করেছিলে? এটা একটা বিসিএস এ ছিল, মানে দিন। তাহলে এটা একটা বিসিএস এ ছিল যে বিস্ময়াপন্ন শব্দের ব্যাসবাক্য কি। সেক্ষেত্রে তোমরা এই ব্যাসবাক্যগুলো অবশ্যই কি করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? দম্পতি, জায়া ও পতি। লতা, আমি যেটা বলার ওটা ওই স্লাইডে বলে দিব, এগুলো আসবে, ঠিক আছে? দম্পতি, জায়া ও পতি। দিবারাত্র, দিবা ও রাত্রি, খেয়াল করো এখানে কিন্তু রাত্র লিখে নাই বা রাত লিখে নাই, তাহলে হচ্ছে দিবারাত্র। এরপর আসো, এখানে কুশীলব, কুশ ও লবকে একসাথে কুশীলব বলছে। তাহলে বলো তো নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? আব্দুল্লাহ নোমান বলছে দুটো শব্দের অর্থবোধক হতে হবে কিনা। এখন আমি যদি উল্টে পাল্টা, আমি বললাম লকম, লকমের কোনো অর্থ আছে? আব্দুল্লাহ নোমান, তুমি বললা যে অর্থবোধক হতে হবে কিনা, তো অর্থবোধক কেন হতে হবে না? অবশ্যই অর্থবোধক হতে হবে। লকম বলে কিছু আছে কি? আমি কি লিখতে হবে? আমি বলতে হবে কলম। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়। এখানে কাগজে কলমে অলুক দ্বন্দ্ব সমাস কেন? কারণ হচ্ছে শব্দ দুটো হচ্ছে কাগজ কলম, তাহলে এখানে কি আছে? এ বিভক্তি আছে। মায়ে ঝিয়ে, শব্দ দুটো হচ্ছে মা ঝি, তাহলে এখানেও বিভক্তি আছে। দেশে বিদেশে, এখানেও কি আছে? বিভক্তি আছে। কিন্তু ছেলে মেয়ে, এখানে কি বিভক্তি এই এ? না, এটা কোনো বিভক্তি নয়। তাহলে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? সেটা হচ্ছে ছেলে মেয়ে। বুঝা গেছে? একটু পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস নিয়ে আমাদের আর কারো কোনো সমস্যা আছে? দ্বন্দ্ব সমাস নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। তাহলে দ্বন্দ্ব সমাস আমরা কি কি পড়েছি? আমরা দেখেছি দুটো পদ বিদ্যমান, আর যদি দুটো পদের বেশি হয়, দুটো পদের বেশি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? বহুপদী দ্বন্দ্ব সমাস। তারপর আমরা দেখতে পেয়েছি অলুক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? অলুক দ্বন্দ্ব সমাসে আমরা কি দেখলাম? সেখানে বিভক্তি লোপ পাচ্ছে না এবং দুটো পদে একই বিভক্তি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে উদাহরণগুলো দিয়েছি এবং সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই বিভক্তিগুলো হচ্ছে এ বা সপ্তমী বিভক্তি, ঠিক আছে? এরপর আসো দ্বিগু সমাসের ক্ষেত্রে। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। খেয়াল করো, সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের, তাহলে সমাহার একই, মিলন সংখ্যাবাচক শব্দের, এখানে একটা নির্দিষ্ট বিষয় উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। ছেলে মেয়ে যদি বিভক্তি মনে হয় তাহলে মেন শব্দ হতে হবে ছেল মেয়ে, নাকি? ছেল শব্দটা কি? তুমি কি ছেল উজ্জ্বল? তুমি কি ছেল নাকি ছেলে, কোনটা? এখানে মূল শব্দ কি তুমি সেটা খেয়াল করবা, ঠিক আছে? যদি মূল শব্দগুলো তুমি বুঝে যাও তাহলে তুমি বুঝবা যে ওটার সাথে কি আছে কিনা, ওটার সাথে বিভক্তি আছে কিনা, ঠিক আছে? যেমন ধরো মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে ছেলে, এটার সাথে কোনো বিভক্তি নেই। মূল শব্দ হচ্ছে দেশ, আমরা কি বলি বাংলাদেশে? মূল শব্দ হচ্ছে দেশ, এটার সাথে এ বিভক্তি হলে হচ্ছে দেশে, ঠিক আছে? এরপর দেখো দ্বিগু সমাস। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি দ্বিগু সমাস।
দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কি হয়? বিশেষ্য পদ হয়। এটা তোমার মানে এটাও একটা তোমার এমসিকিউ হতে পারে যে দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন যে পদ সেটা কি হয়, সেটা বিশেষ্য পদ হয় কিনা বা কোন পদ হয়। ঠিক আছে, তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারী সমাসের অন্তর্ভুক্ত করেছেন। এটা আগেই বলেছিলাম, কি করেছেন? কর্মধারী সমাসের অন্তর্ভুক্ত করেছেন। ঠিক আছে, যেমন আমরা একদম প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, কি মনে আছে? বলেছিলাম ত্রিফলা, তাই না? ত্রিফলা কি কি ছিল? ত্রিফলা ছিল তোমার তিনটা ফলের সমাহার। সেই তিনটা ফল কি কি? আমলকি, হরিতকি, বহেরা। এই তিনটা ফলকে একসাথে কি বলছে? একসাথে বলছে ত্রিফলা। তাহলে বলো তো ত্রিফলা দ্বিগু সমাস কিনা এবং ত্রিফলা বিশেষ্য কিনা? অবশ্যই বিশেষ্য এবং অবশ্যই কি, এটা একটা কোন জিনিসটা বুঝতে পারো না আতাউর রহমান? এখন বুঝতেছো? আমি তো খুব আস্তে আস্তে পড়াই, ধীরে ধীরে পড়াই, আবার জিজ্ঞেসও করি যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। আতাউর রহমান, তুমি যেটা বুঝবা না কোনো সমস্যা নাই, তুমি আবার আমাকে টেলিগ্রামে নক করতে পারো। ঠিক আছে, টেলিগ্রামের তুমি মেন গ্রুপেও নক করতে পারো অথবা আমাকে পার্সোনালিও নক করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ইফাত, এখানে দেখো বলছে সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। মোট কথা হচ্ছে এখানে সংখ্যাবাচক থাকবে এবং সেটা কি থাকবে? একসাথে মিল হয়ে যেই শব্দটা হবে সেটাই হচ্ছে তোমার দ্বিগু সমাস। তবে অনেক ব্যাকরণবিদগণ দ্বিগু সমাসকে কি করেছেন? কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন। তো করলে করুক, কিন্তু আমরা দ্বিগু সমাস আলাদা করে পড়ব। ঠিক আছে, যেমন দেখো ত্রিকাল, তাহলে এখানে কি বলছে? ত্রিকাল মানে কি? তিন কালের সমাহার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই তিনটা কাল একসাথে আমরা কি বলছি? একসাথে আমরা বলছি ত্রিকালের, মানে তিনটা কালের সমাহার। বুঝা গেছে? একইভাবে চৌরাস্তা, তাহলে চার রাস্তার সমাহার। চার রাস্তা এসে যখন মিলছে সেটাকে আমরা কি বলছি? চৌরাস্তা, চারটা রাস্তার সমাহার। আচ্ছা আমি বলি, এই ফলগুলো না শুধু, এখানে অনেক কিছু আছে, যে পঞ্চবটি, পঞ্চনদ, পঞ্চভূত, নবরত্ন। হ্যাঁ, এই শব্দগুলোর কি অর্থ সেটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট আছে আমার, সেটা দিয়ে দিব। ঠিক আছে, তেমাথা, তিন মাথার সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার, 100 বছর, তাই না? পঞ্চবটি, পাঁচটা গাছ। হ্যাঁ, অশ্বত্থ, বট, বিল্ব, আমলকি, অশোক, এই 5 প্রকার বৃক্ষের অরণ্য বা সমাহার হচ্ছে তোমার কি? পঞ্চবটি। আবার এটা একটা জায়গার নামও আছে, ত্রিপদী, 3 পদের সমাহার। ত্রিপদী হচ্ছে, এটা মূলত হচ্ছে তোমার এটা হচ্ছে একটা চরণ, 3টা পদ। এটা হচ্ছে তোমার বাংলা ও সংস্কৃত কাব্যের একটা পদ, অর্থাৎ ছন্দ আর কি। বাংলা এবং সংস্কৃত কাব্যের ছন্দ, 3 পদ, ত্রিপদ। তারপর হচ্ছে ত্রিফলা, অলরেডি বলেছি। নবরত্ন, এখানে নব মানে হচ্ছে নতুন না, আমরা নব মানে অনেকে নতুন বুঝি। নব মানে হচ্ছে কত? 9। নব মানে হচ্ছে 9। তাহলে 9 রত্নকে তোমার হচ্ছে সম্রাট বিক্রমাদিত্য, তারপর হচ্ছে সম্রাট আকবর, তারপর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র, এদের রাজসভায় 9 জন রত্ন বা 9 জন লোককে একসাথে কি বলা হতো? একসাথে বলা হতো নবরত্ন। ঠিক আছে, পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। তারপর হচ্ছে পঞ্চভূত, পঞ্চভূতের সমাহার। ষড়ঋতু, ষড়ঋতুর সমাহার, তাই না? আচ্ছা, আব্দুল্লাহ নোমাল বলছে সমাস নিষ্পন্ন মানে কি? এতক্ষণ তাহলে আর কি পড়ালাম? দেখো, সমাস নিষ্পন্ন আমি একটু প্রথমেই বলেছিলাম যে সাহিত্য বিষয়ক সভা, বুঝিয়ে দিয়েছিলাম না? সাহিত্য বিষয়ক সভা। তো তুমি যদি বলো যে আমি সাহিত্য বিষয়ক সভাতে যাচ্ছি, হ্যাঁ, রাজা কোথায় বসেছেন? রাজা সিংহ চিহ্নিত আসনে বসেছেন। এভাবে না বলে তুমি যদি বলো যে আমি সাহিত্য সভায় যাচ্ছি,
অথবা রাজা সিংহাসনে বসেছেন। তাহলে দেখো এই যে তোমার এই সমসমান পদগুলো মিলে ব্যাস বাক্যটা মিলে কি হলো, এই সাহিত্য সভা হলো। এটাই হচ্ছে সমাস নিষ্পন্ন পদ, বুঝছো? তাহলে এখন আমাকে বলো দ্বিগু সমাসের দৃষ্টান্ত কোনটি? এখানে একটাও দ্বিগু সমাসের দৃষ্টান্ত নেই, মানে একটাও কি নয়, একটাও দ্বিগু সমাস নয়। কেন জানো? কারণ হচ্ছে 10 আনন মানে হচ্ছে রাবণ, 10টা আনন যার, মানে 10টা মাথা আছে যার। তো দেখো এখানে বলছি যেটা, সেটা হচ্ছে এখানে একটাও দ্বিগু সমাসের দৃষ্টান্ত নয়। এখানে এমন একটা সমাসের দৃষ্টান্ত আছে যে সমাস আমরা এখনো কি করি নাই, আমরা এখনো পড়ি নাই। আমরা মাত্র কয়টা সমাস পড়লাম? মাত্র দ্বন্দ্ব সমাস পড়েছি, তাই না? তাহলে দেখো 10 আনন, 10 আনন যার মানে হচ্ছে যার 10টা মাথা আছে। 10টা মাথা কার আছে? তোমার আমার কারণে থাকলে ভালো হইতো, কি করতে পারতা, বিসিএস এর জন্য 10টা মাথা 10টা সাবজেক্টকে দিয়ে দিতে পারতা। কেউ বাংলাদেশ বিষয় বলি, কেউ ম্যাথ, কেউ ইংলিশ, তাই না? তো রাবণের হচ্ছে 10টা মাথা। তাহলে দেখো 10 আনন দিয়ে 10ও বুঝাই নাই, আনন মানে মাথাও বুঝাই নাই। তাহলে কোন পদ প্রাধান্য পেয়েছে? প্রাধান্য পেয়েছে অন্য কোনো পদ, তাই না? অন্য কোনো পদ প্রাধান্য পেয়েছে, এবং অন্য কোনো পদ প্রাধান্য যখন পাই তখন সেটা হচ্ছে বহুব্রীহি। এবং এখানে যেহেতু সবগুলোতে সংখ্যা আছে, 10, চৌ মানে 4, ত্রি মানে 3, পঞ্চ মানে 5, এগুলো হচ্ছে মূলত সবগুলোই হচ্ছে কিসের উদাহরণ? সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ। ঠিক আছে? তাহলে চৌচালা কেন তোমার দ্বিগু সমাস নয়? খেয়াল করো, চৌচালা হচ্ছে, চৌচালা দিয়ে 4টা চালের সমাহার বুঝাচ্ছে না। চৌচালা দিয়ে, এই মেসেজ বন্ধ, চৌচালা দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই যে একজন বলছে এগুলো আবার যোগরুরু শব্দ, হ্যাঁ শোনো, চৌচালা দিয়ে বুঝাচ্ছে কি? চৌচালা দিয়ে একটা ঘর বুঝাচ্ছে, তাই না? বলেন না চৌচালা ঘর। তারপর হচ্ছে ত্রিনয়ন। ত্রিনয়ন কি? যার কি আছে? কয়টা নয়ন আছে? 3টা নয়ন আছে, মানে মহাদেব। এগুলো যারা এখানে সনাতন ধর্মের আছে তারা খুব ভালো করেই বুঝবে। তারপর হচ্ছে পঞ্চানন, মানে পঞ্চ আনন যার, 5টা মাথা যার, শিব, তাই না? যারা সনাতন ধর্মের আছে তারা বুঝবে। তাহলে এগুলো হচ্ছে একটাও কিসের দৃষ্টান্ত নয়? দ্বিগু সমাসের দৃষ্টান্ত নয়। সেম এগুলো কি? এগুলো কি দ্বিগু সমাস? না। এগুলো তাহলে কি সমাস? যেমন 10 আনন, তারপর হচ্ছে 12 হাতি, 12 হাত পরিমাণ যার। 12 হাত কিসের পরিমাণ? লিখতে হবে না, 12 হাত হচ্ছে শাড়ি, তাই না? 12 হাত কিসের পরিমাণ? সাধারণত শাড়ি কয় হাতের হয়? 12 হাতের হয়। তারপর চৌচালা একটা ঘর, সে তার মানে 3 তার যার বাদ্যযন্ত্র। তারপর হচ্ছে ত্রিনয়ন, ত্রিনয়ন অলরেডি বলে ফেলেছি। তাহলে এগুলো হচ্ছে দ্বিগু সমাস নয়। এগুলো সবগুলো কি সমাস? এগুলো সবগুলো হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি। শেষ, আর একটুখানি আছে সংখ্যাবাচক বহুব্রীহি, যেমন 2 নল যার কি হবে? দোনলা, 12 হাত পরিমাণ যার, 12 হাতি। পঞ্চ আনন যার অলরেডি পড়ে ফেলেছি। 10 ভুজা, 10 ভুজ মানে 10টা হাত আছে যার। কার 10টা হাত আছে? 10টা হাত আছে তোমার কার? দুর্গার, তাই না? তাহলে এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আমরা কোনোভাবেই কিসের সাথে মিল করব না? আমরা কোনোভাবেই দ্বিগুর সাথে মিলিয়ে ফেলবো না। এজন্যই আমার এখানে বহুব্রীহি আনতে হয়েছে দ্বিগুর মাঝখানে। হ্যাঁ বুঝছি, দুর্গার কেউ লিখতে হবে না, এজন্যই দ্বিগুর মাঝখানে আমার কি করতে হয়েছে? আনতে হয়েছে। ঠিক আছে? তারপর এখানেও দেখো সংখ্যা দেখলেই দ্বিগুণা, যেমন সংখ্যা দেখলেই কি হবে না? দ্বিগুণা। ত্রিনয়ন হচ্ছে ত্রিনয়ন আছে যার। তারপর দেখো 19, 20, 19, 20, 9, 6, এগুলো কি? এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা অলরেডি দ্বন্দ্ব সমাস পড়ে ফেলেছি, তাই না? 19, 20, 9, 6। 19, 20 কি? মানে সামান্য পার্থক্য। 9, 6 কি? 9, 6 করা, কথা না রাখা, তাই না? এরপর আমরা চলে আসছি অব্যয়ীভাব সমাসে। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা দ্বন্দ্ব সমাস পড়েছি, দ্বিগু পড়েছি,
এবং এই দুটোর মধ্যে আমি আশা করব কারো কোনো সমস্যা নেই। দ্বন্দ্ব এবং দ্বিগু কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ইফরাত বলছে সংখ্যাবাচক আর দ্বিগু পার্থক্য আরেকবার বলবো না, সেটা আমরা যখন বহুব্রীহি পড়তে যাব তখন বলবো। অব্যয়ীভাব সমাস দেখো, শুধু এটা মনে রাখবা বহুব্রীহির ক্ষেত্রে অন্য একটা অর্থ প্রাধান্য পাবে। ইফাত, আমি এখানে যতগুলো শব্দ বলেছিলাম সবগুলোতেই তোমার সংখ্যা ছিল কিন্তু অর্থ ছিল আরেকটা, মানে কোনো অর্থই তোমার কোনো পদের অর্থ প্রাধান্য পাইনি। চলে আসলাম অব্যয়ীভাব সমাসে। তাহলে দেখো এখানে অব্যয়ের ভাব বর্তমান, পূর্ব পদে অব্যয় বা উপসর্গ। আমরা কি পাচ্ছি? উপসর্গ অলরেডি আমরা পড়ে ফেলেছি, তাহলে পূর্ব পদে কি পাচ্ছি? না, ব্রেক দিব না, ক্লাস শেষ, একটু পরেই শেষ। পূর্ব পদে অব্যয় বা উপসর্গ এবং পরপদে হচ্ছে বিশেষ্য থাকে। তোমরা শুধু এটা মনে রাখো ভালো করে, সেটা হচ্ছে পূর্ব পদে কি থাকবে? অব্যয় বা উপসর্গ থাকবে। তারপর দেখো, যেমন পূর্বপদের অর্থ প্রাধান্য নিরামিষ, তাহলে এখানে কিসের অভাব? কিসের অভাব? নিরামিষ। নিরামিষ হচ্ছে আমিষের অভাব। তাহলে দেখো তো এখানে কোন অর্থটা প্রাধান্য পাচ্ছে? যে নাই সেটার অর্থটাই মূলত এখানে প্রাধান্য পাচ্ছে, মানে এখানে আমিষ বুঝাচ্ছে না, এখানে কি বুঝাচ্ছে? আমিষের অভাব বুঝাচ্ছে। ঠিক আছে, পরপদে হচ্ছে বিশেষ্য থাকে। তাহলে দেখো তো আমরণ কি হবে? আমরণ মনে হচ্ছে মরণ পর্যন্ত, এখানে মূলত মরণ বুঝাচ্ছে না, এই আটার অর্থ হচ্ছে পর্যন্ত। দিয়ে কি বুঝাচ্ছে? পর্যন্ত, মানে মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, যেমন হচ্ছে আরক্তিম কি হবে? ঈষৎ রক্তিম, তাই না? এটা হচ্ছে ঈষৎ রক্তিম, কিছুটা রক্তিম। যেমন আমরা বলি পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, এটাকে আমরা একসাথে কি বলি? পাদ মস্তক, আপাদ মস্তক। তাহলে এই যে পাদ মানে পা, মস্তক মানে হচ্ছে মাথা, তাহলে পা থেকে মাথা পর্যন্ত এটা কি দিয়ে বলছি? দিয়ে। তাহলে এখানে আয়ের অর্থ কি? আয়ের অর্থ হচ্ছে এখানে পর্যন্ত, আয়ের অর্থ হচ্ছে এখানে পর্যন্ত। তারপর দেখো হায়ের অর্থ এখানে কি? অভাব। ভাতে মানে কি? ভাতের ভাতের অভাব। ঠিক আছে, রক্তিম মানে রক্তের মতো লাল, তাহলে এটা কি বলবা তুমি? রক্তিম। আপাদ মস্তক, দেখো আপাদ মস্তক কি হবে? এটা তো অলরেডি বলে ফেলেছি। তারপর ধরো নির্ভাবনা, মানে কিসের অভাব? ভাবনার অভাব, তাই না? মানে শান্তি আর শান্তি, ভাবনার অভাব। তাহলে এখানে নি দিয়ে কি বুঝিয়েছে? অভাব বুঝিয়েছে। তাহলে দেখো একই অর্থ অনেক কিছু দিয়ে বুঝাইতে পারে, যেমন এখানে এই যে কি বলছে? নির্ভাবনা, তাহলে এখানে নির দিয়ে কি বুঝাচ্ছে? অভাব বুঝাচ্ছে। একইভাবে হা দিয়েও কি বুঝালো? হা দিয়েও তোমার কি বুঝাচ্ছে? অভাব বুঝাচ্ছে। এরপর দেখো অনুগমন, অনুগমন মানে কি? তোমার পশ্চাৎ গমন, তাহলে অনু দিয়ে কি বুঝাচ্ছে? অনু দিয়ে বুঝাচ্ছে হচ্ছে পশ্চাৎ। ঠিক আছে, উপকণ্ঠ কি হবে? কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে, সামীপ্য বা নৈকট্য। তাহলে এটা দিয়ে কি বুঝাচ্ছে? সামীপ্য বুঝাচ্ছে, কণ্ঠের সমীপে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো দিয়ে তোমার কি প্রাধান্য পাচ্ছে? আমাদের পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে?
অব্যয়ীভাব আমরা দেখলে কিভাবে চিনব দেখো, আহা অতি নির পর অনু উপপ্রতি যথা উত। তাহলে এটা ছন্দ আকারে কিভাবে মনে রাখবো, আহা অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন যথাযথ উৎসাহ দিন। এটা মুখস্থ করবা, টিএম করে ফেলবা, তাহলে আমরা দেখলেই চিনে যাব। এগুলো থাকলে কি হবে, এই 10টা অব্যয়সূচক শব্দ কোনো শব্দের পূর্বে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন বা প্রভাবিত করলেই সেটা কি হবে, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। পূর্বপদ কিভাবে প্রাধান্য পেল এটা এতক্ষণ বুঝাইলাম না তোমাকে? এনামুল আলম, এনামুল আনম মনে হয়, এনামুল খেয়াল করো, আমরণ, এখানে কি শুধু মরণ বলছি বলো তো? মরণ মানে তো মৃত্যু। যদি শুধু মরণ হতো তাহলে কি মানে মৃত্যু। আমি এই যে আ দিলাম, আ দিয়ে কি বুঝাইলো, মরণ পর্যন্ত। তাহলে কি হলো বলো তো, আমরণ তাহলে মানে কি, অর্থটা কি? আমরণ অর্থ হচ্ছে তোমার মরণ পর্যন্ত, তাহলে আ দিলে তুমি বুঝে যাবো যে মরণ পর্যন্ত। তাহলে এখানে তোমার কোনটা প্রাধান্য পাচ্ছে? তাহলে দেখো আমরা যখন এই 10টি অব্যয়সূচক শব্দ কোনো শব্দের পূর্বে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন বা প্রভাবিত করবে তখন সেটাই হবে অব্যয়ীভাব সমাস। তাহলে এগুলো কি করতে হবে, এই 10টা মুখস্থ রাখবা। তাহলে বলো যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত বলো? যথারীতি, যথারীতি হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। কিভাবে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত? কারণ যথারীতি মানে হচ্ছে রীতিকে অতিক্রম না করে। আমরা বলি না যথারীতি সেও এটা করলো, যথারীতি সেও এটা করলো। তাহলে রীতিকে কি করেছে, রীতিকে সে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে। তাহলে রীতিকে যদি অতিক্রম না করে, এখানে যথাটা প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা কখন আসছে, এটা হচ্ছে 44-এ আসছে। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? বুঝা গেছে? তাহলে যেটা করতে হবে এক্ষেত্রে, তোমার অব্যয়ীভাব সমাস তো তোমরা চিনবা, এক্ষেত্রে বই পড়ার সময় যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে উদাহরণগুলো যখন পড়বা, এক্সাম্পলগুলো যখন পড়বা, তখন এই যে অব্যয় বা উপসর্গ ব্যবহৃত হয়েছে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা একটু খেয়াল রাখবা। এটা মানে তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে সেটা না। তুমি যখন শব্দটা বুঝে পড়বা বা তুমি যখন শব্দটা বুঝবা তখন তুমি নিজেই বুঝে যাবা কি এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন ধরো তোমার উপনদী, উপনদী তাহলে কি হবে, উপনদী মানে হচ্ছে তোমার ক্ষুদ্র নদী, ক্ষুদ্র নদী। তাহলে এখানে উপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ক্ষুদ্র অর্থে। হ্যাঁ, সামীপ্য মানে হচ্ছে নৈকট্য, যেটা বুঝো না। আমি তোমাদেরকে কোথায় টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে অভিধান দিয়ে রেখেছি, তারপর মুনির চৌধুরীর বই দিয়ে রেখেছি, নতুন ব্যাকরণ বইটা তোমার গ্রামার বইটা দিয়ে রাখছি। এই যে তোমার এত কিছু দিয়ে রাখছি, যেটা বুঝবা না, যে শব্দের অর্থ বুঝবা না, গুগল করতে পারবা, অভিধানে দেখে নিতে পারবা, বইগুলোর পিডিএফ থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, সমাজ 2 ক্লাসে হবে। তাহলে এখানে আমরা কি করব, আমরা কি কি পড়লাম? অব্যয়ীভাবের ক্ষেত্রে আমরা 10টা উপসর্গ বা অব্যয় দেখলে বুঝবো, সেই সাথে বুঝার সাথে সাথে সে অব্যয়গুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটাও আমরা বই থেকে যখন উদাহরণগুলো পড়ব তখন আমরা বুঝে নিব। আর যদি কোনো প্রশ্ন থাকে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ অবশ্যই আছে। ঠিক আছে? যেমন ধরো একজন একটু আগে বলেছিল যে প্রতিচ্ছবি, তাই না?
প্রতিচ্ছবি মানে কি? প্রতিচ্ছবি ছবির সদৃশ, ছবির মতো। আমরা বলি না ও একদম তোমার কি বলে প্রতিচ্ছবি, ফটোকপি। তাহলে কি বলে একদম তোমার মতো, বুঝো নাই? কে যেন জিজ্ঞেস করেছিল? তাহলে আর কারো কোনো সমস্যা আছে এই তিনটা তোমার এই তিনটা সমাস নিয়ে? আমরা তাহলে কি কি পড়লাম? দ্বন্দ্ব, দ্বিগু, তারপর হচ্ছে অব্যয়ীভাব। দ্বন্দ্বতে আমরা কি কি পড়লাম? দ্বন্দ্বতে আমরা পড়লাম, এক্সট্রা কোনো কিছু থাকলে সেটা আমার স্লাইডে অবশ্যই থাকবে, তোমরা টেনশন করিও না। দ্বন্দ্ব হচ্ছে আমরা যা যা বললাম, আমরা পেয়েছিলাম সেখানে ও বা আর বা এবং দিয়ে যুক্ত হতে পারে। তারপর হচ্ছে তোমার অলুক দ্বন্দ্ব পেয়েছি। তারপর আমরা কি পেয়েছিলাম? বহুপদী দ্বন্দ্ব পেয়েছিলাম। নিপাতনের সিদ্ধ কিছু দ্বন্দ্ব ছিল যেগুলোর ক্ষেত্রে কি হয়েছিল? ব্যাসবাক্যে কিছুটা ভিন্নতা ছিল। সেগুলো আমরা কি করব? ব্যাসবাক্যগুলো ভালো করে মনে রাখব, ঠিক আছে? তারপর আসো দ্বিগু। দ্বিগুতে কি পড়লাম? আমরা দেখেছি এখানে সংখ্যা থাকবে, সমাহার থাকবে, সংখ্যা এবং সমাহার থাকবে। দ্বিগু দেখলেই আমরা চিনব। তবে এক্ষেত্রে আমরা যেটা করব না সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহির সাথে মিলাবো না। আমরা যখন বহুব্রীহি পড়ব তখন আবার ওগুলো পড়লে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দ্বিগুর সাথে সংখ্যাবাচক বহুব্রীহি এক করে ফেলবো না, এটাই আমরা পড়েছি। অব্যয়ীভাবের ক্ষেত্রে আমরা দেখেছি শব্দের পূর্বে এটা পূর্বপদ প্রাধান্য পাবে, দ্বন্দ্বতে উভয় পদ প্রাধান্য পাবে, দ্বিগুতে হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, আর সংখ্যা থাকবে, সমাহার থাকবে। আর অব্যয়ীভাবে আমরা দেখেছি তোমার কি থাকবে? অব্যয় বা উপসর্গ থাকবে। এই ক্ষেত্রে এই অব্যয় এবং উপসর্গগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমরা ভালো করে জেনে নিব, আর শব্দগুলো আমরা দেখে নিব, ঠিক আছে?